হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এসএসসি জিডি 2024-এর যে প্রিভিয়াস ইয়ারগুলো সলভ করছিলাম, আজকে সেটা সলভ করব 21শে ফেব্রুয়ারি 2024-এর শিফট 1-এ যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার আমরা ম্যাথ সলভ করব। এটা আমাদের সেট 2 সেট 1 20 ফেব্রুয়ারির ফার্স্ট শিফট আমরা সলভ করেছিলাম। ক্লাসের ফুল পিডিএফ অর্থাৎ পুরো 78টা শিফটের পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে। চলো আজকের ক্লাসটা শুরু করি। 512 এর 64% এবং 215 এর 46% মান নির্ণয় করো, মানে সেটাকে আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে 512 এর মানে আমরা কি জানি, এর মানে হচ্ছে গুণ চিহ্ন, ঠিক আছে। 64% মানে হচ্ছে কত, 64/100। এবার এখান থেকে আমরা আর এই 100-র এই 4 দিয়ে আর কাটাকুটি করব না, ঠিক আছে, কারণ এখানে দু ঘর আগে দশমিক যেহেতু আছে। আর এদিকে কত আছে, 215 এর মানে গুণ চিহ্ন 46%, অর্থাৎ 46/100, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, এটা আমাদের গুণ করতে হবে, ঠিক আছে। 512-র সাথে 64 যদি গুণ করি তাহলে কত হবে, 4 দুগুণে 8, 4 একে 4, 4 5-এ 20। আর এদিকে হচ্ছে 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 6 একে 6, 1 এ 7, 5 6 30। এদিকে কত হচ্ছে তাহলে 8, 4 আর 2 হচ্ছে 6, এদিকে 7, 3 2 7। এটা হচ্ছে তলায় হচ্ছে কত, 100। আর এদিকে যোগ চিহ্ন, এদিকে এবার এই 215-র সাথে যদি 46 গুণ করি তাহলে কত হবে, 215-র সাথে 46 গুণ করলে হবে 5 6 30-এর 0 হাতে থাকলো 3, 6 কে 6, 3 9, 6 দুগুণে 12, 1290 গণিত 4 5-এ 20 0 হাতে থাকলো 2, 6 4 দুগুণে 8। তাহলে এদিকে কত হচ্ছে 0 9 6 2 8, 8 একে 9, আর তলায় হচ্ছে কত 100। তাহলে এদিকে নিচে দুটো শূন্য আছে, তাহলে ওপরে দু ঘর আগে দশমিক যাবে, তাহলে এখানে 3 2 7.68 যোগ চিহ্ন। এদিকে কত, এদিকে দু ঘর আগে দশমিক যাবে, তাহলে এদিকে হবে 9890। এবার এটাকে যদি যোগ করো তাহলে কত হবে, তাহলে এটাকে যোগ করে দিই, তাহলে 327.68, তাকে যোগ করব কত 9890 দিও। তাহলে এদিকে হচ্ছে 8 9 6 15-র 5, 9 6 15-র 5 হাতে থাকলো 1, 7 8 8 8 16, 6 5 8। দেখো একটা অপশানেই আছে, এখানে 8 5 8, এটাতে 7 5 8, এটাতে 4 5 8, আর এটাতে হচ্ছে 6.58, অপশান বি। এইভাবে আমাদের মানে যত কম সময় পারা যায় তত কম সময় করতে হবে। মানে এই লাস্ট পজিশানে আমরা একটু অপশানের দিকে তাকাবো, তাহলে এইখানে হয়তো 2 সেকেন্ড 3 সেকেন্ড টাইম বাঁচবে। এইভাবে অপশানের দিকে কিন্তু তাকিয়ে অঙ্কগুলো আমাদের সলভ করতে হবে। আর এটা কিছু করার নেই, এর শর্ট ট্রিক্স কিছু নেই, এইটার সাথে এটা আমাদের গুণ করতেই হবে। এবার গুণ তুমি যত তাড়াতাড়ি করতে পারো। এটাকে আমি এইভাবে গুণ করলাম, এটাকে এই ভেঙেও করা যায়, যেমন 512-কে একবার 8 দিয়ে গুণ করব আর একবার 8 দিয়ে গুণ করব, ঠিক আছে। 513-কে 215-কে 46 অর্থাৎ 2 দিয়ে, একবার 23 দিয়ে, এভাবেও কিন্তু মানে গুণ করা যায়। 600 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে হেঁটে আসা একজন ব্যক্তিকে 20 সেকেন্ডে অতিক্রম করে। যদি ট্রেনের গতি ব্যক্তির গতির 5 গুণ হয় তাহলে ট্রেনটির গতি কত? ট্রেনের যে গতি ব্যক্তির গতি অর্থাৎ ম্যানের যে গতির 5 গুণ, তাহলে ম্যানের গতি যদি 1 হয় এর 5 গুণ কত হবে, ট্রেনের গতি হবে 5। তাহলে একটাকে 5x ধরলাম আর একটাকে 1x ধরলাম। এবার এখানে দেখো যে এদের রিলেটিভ স্পিডটা কী হবে, এটা তো আমাদের স্পিডের রেশিও, তাহলে এদের রিলেটিভ স্পিডটা কী হবে, যখন বিপরীতে বলা আছে মানে পরস্পরের বিপরীত দিকে যখন আসে তখন রিলেটিভ স্পিড যোগ হয়, আর একই দিকে গেলে কি হয়, বিয়োগ হয়, এটা আমরা জানি। তাহলে রিলেটিভ স্পিড কী হবে, 5x, আর x যোগ করলে হবে 6x, ঠিক আছে। এবার এখানে আমাদের কি বলা আছে দেখো, 20 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে টাইম বলা আছে, টাইম ইকুয়াল টু কি, দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব হচ্ছে 600 মিটার বাই গতিবেগ, মানে এখানে আমাদের রিলেটিভ স্পিডটা যেহেতু বিপরীত দিকে পরস্পরের বিপরীত দিকে আসছে, তাহলে রিলেটিভ স্পিড কত আছে 6x, এটা ইকুয়াল টু কত, 20 সেকেন্ডে অতিক্রম করছে। 6 দিয়ে কাটা দাও 100, সমানের সামনাসামনি কাটাকুটি যায়, 20 দিয়ে কাটা দাও 5, তাহলে x ইকুয়াল টু কত পেলাম, x ইকুয়াল টু 5 পেলাম। এবার এখানে বলা আছে কি ট্রেনের গতিবেগ কত, ট্রেনের গতিবেগ 5x, অর্থাৎ এখানে আমরা 5x-এর মান বের করব, 5 ইন্টু x-এর ভ্যালু কত পেলাম, 5 পেলাম, তাহলে 5 5 25, ঠিক আছে। এবার এখানে দেখো
এটা আমাদের মিটারে ছিল 600 মিটার, আর এগুলো দেখো সেকেন্ডে দেওয়া ছিল, তাহলে এইগুলো আমরা কি পেলাম, মিটার প্রতি সেকেন্ডে এটা পেয়েছি। অ্যান্সার আমাদের কি চেয়েছে, কিলোমিটার প্রতি ঘন্টাতে চেয়েছে। তাহলে এখানে 25কে আমরা কি করব, ছোট থেকে বড়তে যাব, কালকের প্র্যাকটিস সেটে কিন্তু করিয়েছিলাম। ঠিক আছে, ছোট থেকে যখন বড়তে যাব তাহলে বড়টাকে অর্থাৎ 18টাকে উপরে নিচে ছোটোটাকে রাখবো। 5 দিয়ে 5 5 25, 5 18 90। ঠিক আছে, 90 কিলোমিটার প্রতি আওয়ার্স ঘন্টা, এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। একটি বই মুদ্রিত মূল্যের 16/15 দামে বিক্রি করলে লোকসান হয়। বইটির মুদ্রিত মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। মুদ্রিত মূল্য মানে কি, যেটা লেখা আছে দাম, যেটাকে মার্কেট প্রাইস বলা হয়। আর বিক্রয় মূল্য, মুদ্রিত এই ভগ্নাংশ যখন এই অঙ্কগুলো ট্রিক্সগুলো দেখো, মানে ট্রিক্স মানে কি, যেন গুলিয়ে না যায়, এভাবে মানে কিভাবে করলে যে এগুলো গুলিয়ে যাবে না, যে মুদ্রিত মূল্যটাকে আমি এক ধরবো না কোনটাকে ধরবো। দেখো, মুদ্রিত মূল্যের যার সাথে ভগ্নাংশের আগে যার সাথে র থাকবে সেটাকে আমরা এক ধরবো। তাহলে মুদ্রিত মূল্য আমাদের এক ধরলাম। এবার মুদ্রিত মূল্যের 16/25 দামে বিক্রি করেছে, তাহলে এইটার মুদ্রিত মূল্যের, তাহলে মুদ্রিত মূল্য 1, এর মানে র মানেই হচ্ছে গুণ চিহ্ন। ঠিক আছে, 16/25, যার এই ভগ্নাংশটার আগে যদি র থাকে সেটাকে আমরা এক ধরবো, এটা মনে রাখবে। ঠিক আছে, এবার তাহলে এখানে এক ধরলাম, তাহলে এখানে কি বলা আছে, মুদ্রিত মূল্যের, তাহলে 1 × 16/25, তাহলে এখানে এই তলার 25টাকে যদি আমি ওঠাই তাহলে এদিকে 25 দিয়ে গুণ করতে হবে, এদিকেও 25 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে মার্কেট প্রাইস হয়ে গেল কত, মুদ্রিত মূল্য হচ্ছে 25, আর এদিকে এটা কাটা গেল, অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে কত, 16। 22 জন শিক্ষকের গড় বয়স 64, গড় বয়স হলো 64 বছর। সেই দলে একজন নতুন শিক্ষক যোগ করার পর গড় 1 বছর বৃদ্ধি পায়, তাহলে নতুন শিক্ষকের বয়স কত। তাহলে এখানে এই গড় বয়সটা কত ছিল, 22 জন শিক্ষকের যে গড় বয়স ছিল সেটা হচ্ছে 64 বছর। এবার 22 জন শিক্ষক ছিল, আরও একজন নতুন শিক্ষক দলে যোগ হলো, তাহলে 22 জন তো ছিলই, তারপরে একজন যোগ হলো, তাহলে কতজন শিক্ষক হলো এখন, 23 জন। এই 23 জনের গড় কত করে বৃদ্ধি পাচ্ছে, 1 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে মোট কত বৃদ্ধি পাবে, তাহলে মোট বৃদ্ধি পাবে অর্থাৎ এই 23 × 1 অর্থাৎ 23 বৃদ্ধি পাবে। ঠিক আছে, মোট কি করে পাই, যখন অ্যাভারেজের সাথে যখন আমরা কি করি, নাম্বার গুণ করি, এটা হচ্ছে নাম্বার, 23 জন শিক্ষক, আর অ্যাভারেজ হচ্ছে এটা, তাহলে টোটাল পেয়ে যায়। তাহলে 23 জন শিক্ষকের যে মোট ওজন কত বৃদ্ধি পেয়েছে সেটা, মোট বছর কত বৃদ্ধি পেয়েছে, 23 বছর বৃদ্ধি পেয়েছে। এবার ছিল কত, 64 বছর, এবার 23 বৃদ্ধি পেয়েছে, তাহলে যোগ করে দাও। তাহলে এখনকার যে নতুন শিক্ষকের বয়স সেটা কত হবে, 6 2 8 4 3 7, 87 বছর। আর এটার যদি বেসিক অঙ্কটা করতে যাও তো দেখো এইভাবে করতে হবে, 22 জন শিক্ষকের গড় বয়স কত ছিল, এত, তাহলে মোট বয়স কত, তাহলে 64 × 22, এটা হচ্ছে মোট বয়স। এবার 22 জন ছিল, একজন শিক্ষক যোগ হলো, এবার এটাকে প্রথমে তোমরা গুণ করবে। ঠিক আছে, এবার 23 জন হলো, 22 জন শিক্ষক ছিল, একজন নতুন শিক্ষক যোগ করা হলো, মানে 23 জন হলো। তারপর গড় বয়স 1 বৃদ্ধি পেল, আগে 64 বছর ছিল, তাহলে এখন 65 বছর হবে। এটাকে গুণ করবে, গুণ করে এটা যেটা হবে সেটা থেকে এই প্রথমটাকে মাইনাস করলে যে অ্যান্সারটা আসবে সেটা দেখবে তোমরা 87 বছর পেয়ে গেছো। রমেশের বেতন রমেনের বেতনের থেকে 20% বেশি। যদি রমেশের বেতন রমেশ যদি 33,750 টাকা সঞ্চয় করে, যা তার বেতনের 75%, তাহলে রমেনের বেতন কত। তাহলে দুজন আছে, একজন হচ্ছে কে, রমেশ, আর একটা কে, রমেন। ঠিক আছে, দুজন ব্যক্তি আছে। এবার রমেনের বেতনের থেকে 20% বেশি, তাহলে রমেনের বেতন বলা আছে, তাহলে রমেনের বেতন যদি 100 হয় তাহলে রমেশের বেতন কত হবে, 120 হবে। ঠিক আছে, এবার এখানে আমাদের কি বলা, এই পার্সেন্টেজের অঙ্ক 100 ধরে করব, আর ভগ্নাংশের অঙ্ক আমরা সবসময় 1 ধরে করব। 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটা দাও 6, 2 দিয়ে কাটা দাও 5, তাহলে এখানে 6 ইউনিট রমেশের বেতন, আর রমেনের বেতন 5 ইউনিট। এবার রমেশ সঞ্চয় করছে 33,750 টাকা, যা তার বেতনের 75%, তাহলে তার বেতন কত, 6 ইউনিট। 6-এর 75% মানে কত, 75/100, 25 দিয়ে কাটা দিলে ওপরে 3, 25 দিয়ে কাটা দিলে নিচে 4 হবে। 75% উঠে, এটা আমরা এইভাবে সলভ করলাম যে 75% উঠে তলায় 100, 25 দিয়ে কাটা দিলে 3, এদিকে 4, তাহলে এখানে তার বেতনের
75%, তাহলে তার বেতন 6। এই 6-এর 3/4 এটা তার সঞ্চয়, আর সঞ্চয় বলা হচ্ছে 33,750, তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে কত 33,750। তাহলে 1 ইউনিটের ভ্যালু বের করো। 2 দিয়ে কাটা দাও 3, 2 দিয়ে কাটা দাও 2, এদিকে কত আছে 3, 6, 15, 18, 9 দিয়ে কাটা যাবে, তাহলে 3 3 9, তাহলে 3 9 27, ঠিক আছে 3 9 27, 7 9 63, 5 9 45, 0। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? এখানে তলায় 2 আছে, সমানের এদিকে গেলে গণিত 2 হয়ে যাবে, মানে এদিকে আমাদের ভাগ 2 হয়ে আছে, তলায় মানে ভাগ, এবার সমানের এদিকে গেলে গুণ হয়ে যাবে। তাহলে এখানে 3750, এইখানে আমাদের কি করতে হবে 2 গুণ করতে হবে। তাহলে এদিকে 0, 5 দুগুণে 10, হাতে থাকলো 1, 7 দুগুণে 14, 1 15 5, হাতে থাকলো 1, 6 7500, মানে 7500। এবার বলা আছে 1 ইউনিটের ভ্যালু। রমেনের বেতন কত? রমেনের বেতন আমরা পেয়েছি 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এই 1 ইউনিটের ভ্যালু এত হলে 5 ইউনিটের ভ্যালু এবার 5 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে 0 0, 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 7 35, 2 37,500 টাকা। একটি পণ্যের বিক্রয় মূল্য 1690 টাকা। যদি 35% ছাড় দেওয়া হয়ে থাকে তাহলে পণ্যটির মুদ্রিত মূল্য কত, অর্থাৎ মার্কেট প্রাইস কত টাকা আছে। ঠিক আছে, মার্কেট প্রাইস আমাদের লিখিত মূল্য, মুদ্রিত মূল্য মানে হচ্ছে মার্কেট প্রাইস। 35% ছাড়, 35% ছাড় মানে কত? 35% অর্থাৎ শতাংশ, শতাংশ উঠে কী হয় তলায় 100, 5 দিয়ে কাটা দাও 7, 5 দিয়ে কাটা দাও 20। এবার ছাড় যখন বলা থাকে তখন কি হয়, নিচেরটা মার্কেট প্রাইস আর ওপরেরটা তো ছাড়, আর এদিকে আমাদের বিক্রয় মূল্য লিখব। মার্কেট প্রাইস হচ্ছে 20 ইউনিট টাকা, এখানে তলারটা মার্কেট প্রাইস। এবার 7 টাকা ছাড় দিয়েছে মানে সে কত টাকায় বিক্রি করেছে? 13 টাকায় বিক্রি করেছে। এবার এখানে দেখো বিক্রয় মূল্য বলা আছে 1690, তাহলে 13 ইউনিটের ভ্যালু আমরা এখানে বলা আছে 1690। তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 13 দিয়ে কাটো, 13 কে 13, 3 13 39, 130। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 130। তাহলে এখানে আমাদের এই পণ্যটির মুদ্রিত মূল্য অর্থাৎ মার্কেট প্রাইস কত হবে? তাহলে এখানে আমাদের এইটার মার্কেট প্রাইস হচ্ছে 20 ইউনিট, তাহলে এটার 1 ইউনিটের ভ্যালু 130 হলে 20 ইউনিটের ভ্যালু কত হবে? 13 দুগুণে 26, আর এদিকে দুটো শূন্য। কোশ্চেন 7, 2.3 এর মাথায় বার, আর এদিকে 4.3 পাওয়ারে বার। এটাকে যোগ করলে 2 এর সাথে 4 যোগ করলে কত হবে? 6 দশমিক, এদিকে এটার সাথে পাওয়ার বার যদি যোগ করি তাহলে 6 বার। এই 6 বার কথাটার অর্থ কি? 6 6 6 6 এইভাবে চললো। এবার এটার কোনো শেষ হবে না, এটা তোমরা অপশন টেস্ট থেকেও করতে পারো যে 18/7 এটাকে যদি তুমি ভাগ করো এইভাবে পাবে না, 7 দুগুণে 14 প্রথমে 2 পাবে, 3 7 21 এটাতে প্রথমে 3 পাবে ভাগফল। এখানে দেখো একটাই অপশন আছে 20/3, যে এখানে 20/3কে তুমি যদি ভাগ করো, যে 20কে 3 দিয়ে ভাগ করো, 3 6 18, তারপরে 2 দশমিক দিয়ে 0, এইভাবে আমাদের 6 6 6 করে চলতে থাকবে। ঠিক আছে, 3 6 18, আবার 2 0, এইভাবে চলতে থাকবে। এটা অপশান 4। প্রথমে আমি এই যে স্কোয়ারের অঙ্কগুলো আছে, প্রথমে দশমিক দিয়ে আমি দশমিকের কাজ করব না, প্রথমে আমরা কি করব 5-এর স্কোয়ার আছে মানে 25 লিখব। ঠিক আছে, এবার এখানে দশমিককে আমি দুবার গুণ করছি, যে 0.5 গণিত 0.5, তাহলে এখানে 2 ঘর আগে দশমিক যাবে। ঠিক আছে, এটা এইভাবে আমাদের গুণ করতে হয়, যোগ চিহ্ন। এবার আবার 5-এর স্কোয়ার কত? 25। কিন্তু আমরা দেখো দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে দশমিকের পর দুটো সংখ্যাকে আমরা গুণ করছি, তাহলে এখানে আমাদের উত্তরটা কত হবে? দশমিকের পর 4টা সংখ্যা হবে, কারণ এখানে 2 বার 2 বার 4 বার হয়ে যাবে। তাহলে দশমিকের পর আমাদের 4টা শূন্য হবে, 4টা সংখ্যা হবে, তাহলে দুটো শূন্য দুটো 25 মিলে 4টা সংখ্যা হলো। এদের যোগ করলে কত হবে? 0.25, দশমিকের সামনে দশমিক বসাবে, তাহলে এদিকে 0 0, আর এদিকে কত হচ্ছে 25, তাহলে এদিকে 0.25 আর এদিকে 25, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। একটি কাজ অরবিন্দ 20 দিনে, বক্সি 22 দিনে সম্পূর্ণ করতে পারে। যদি তারা একসাথে 5 দিনে কাজ করে তবে কত অংশ কাজ অবশিষ্ট থাকবে, আর বেঁচে কতটা অংশ কাজ আর বাকি থাকবে। তাহলে অরবিন্দ একটা কাজ কত দিনে করছে? 20 দিনে। বক্সি একটা কাজ কত দিনে করছে? 22 দিনে। ঠিক আছে, 20 দিনে অর্থাৎ 2 গুণিত 10 20,
আর এদিকে 22টাকে লিখতে পারি 2 × 11। দুটোর মধ্যে কমন আছে 2, কমন নেই কি 10 আর 11, তাহলে 11 × 22 220। 220 হয়ে গেল কি লসাগু। লসাগু হলে এ এর ইফিসিয়েন্সি কত হবে? তাহলে 11 হবে। বি এর ইফিসিয়েন্সি কত হবে? 10। 22কে 220 দিয়ে ভাগ করলে কত হবে? 22 দিয়ে ভাগ করলে সেটা হবে 10। এবার তারা একসাথে 5 দিন কাজ করেছে, তাহলে 5 দিনে কত ইউনিট তারা কাজ করে নিয়েছে? তাহলে এ প্লাস বি মিলে 11 আর 10 21 ইউনিট করে কাজ করে। 21 ইউনিট করে 5 দিন তারা কাজ করেছে, তাহলে 5 দিনে তারা 5 একে 5, 5 দুগুণে 10, 105 ইউনিট কাজ করে নিয়েছে। ঠিক আছে, 105 ইউনিট কাজ করে নিয়েছে। আমাদের কোশ্চেনে চেয়েছে কি অবশিষ্ট কাজ। ঠিক আছে, তাহলে এখানে এই টোটাল 220 কাজের মধ্যে 105 ইউনিট কাজ কিন্তু করে নিয়েছে, এটা আমাদের করা কাজ। বাকি কাজটা এখনও বের করিনি। এখানে আমরা একটু কাটাকুটি করব। 5 দিয়ে কাটা দাও 21, 5 দিয়ে কাটা দাও 4 × 5 = 20, 4 × 5 = 20, মানে 44-এর মধ্যে 21 ভাগ কাজ করে নিয়েছে। তাহলে বাকি আর কতটা কাজ আছে? 44 ভাগের মধ্যে আর 23 ভাগ কাজ বাকি আছে। ঠিক আছে, 44-এর মধ্যে যদি 21 ইউনিট কাজ হয়ে যায় তাহলে বাকি থাকবে কত? 44 থেকে 21 মাইনাস করে দাও, তাহলে কত হবে? 44-এর মধ্যে আর 23 ইউনিট কাজ বাকি আছে, মানে 23/44 অংশ কাজ। এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার, এটা কাজ অবশিষ্ট থাকবে। ত্রিভুজের ভূমি এটির উচ্চতার 5/7 অংশ, ক্ষেত্রফল এত হলে এর উচ্চতা কত? ত্রিভুজের ভূমি অর্থাৎ বেস, উচ্চতার যার সাথে র থাকবে সেটাকে 1 ধরব। এবার উচ্চতার 5/7 অংশ, মানে 1 × 5/7 অংশকেই ভূমি। এই তলার 7টা এদিকে গুণ হয়ে যাবে কোনাকুনি, তাহলে এখানে ভূমি হলো 5, উচ্চতা হলো 7। এবার এই যখন ক্ষেত্রফল বলা আছে, ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার যখন গুণ দেওয়া থাকে তখন আমাদের এখানে x ধরতে হয়, নাহলে কিন্তু অঙ্ক আসবে না। ঠিক আছে, তাহলে এখানে হাফ গণিত ভূমি কত আছে? 5x ইন্টু উচ্চতা কত আছে? 7x, এটা ইকুয়াল টু কত? 18.207। এবার দশমিকটা উঠাতে গেলে কি করতে হয়? তলায় আমরা 3টে শূন্য দিয়ে ভাগ করলাম, যেহেতু দশমিকের পর 3টে সংখ্যা ছিল। সমানের সামনাসামনি কাটা যায়, 2 দিয়ে কাটা দাও 500। ঠিক আছে, এবার এই 7 দিয়ে এটা কাটা যাবে, 7 দিয়ে হয়ে যায় 7 × 14, 6 × 7 = 42, 0 1। আর কাটাকুটি যাবে কি? আর যাবে না। তাহলে এদিকে 5x² একটু ডিটেলসে করাচ্ছি। 5x², এটাই ইকুয়াল টু কত হচ্ছে? 2601, তলায় হচ্ছে 500। এবার এই 500টা এদিকে গুণ হয়ে আছে, সমানের এদিকে গেলে কী হবে? ভাগ হবে। তাহলে এদিকে তলায় এই 5টা চলে আসবে। তাহলে ওপরে x², এটা ইকুয়াল টু কি? ওপরে 2601, তলায় হচ্ছে কত? 5 × 5 = 2500। স্কোয়ার উঠে কি হয়? এদিকে রুট হয়, আমরা জানি। এবার এখানে একটু বুদ্ধি করে দেখো, 2500 কার বর্গ হয়? 50-এর, মানে 5 × 5 = 25, আর দুটো শূন্য বাইরে বেরিয়েছে, একটা শূন্য। এখানে 2500, এখানে 2601 আছে, তাহলে এখানে 50 হলে এখানে কত হবে? এর কাছাকাছি সংখ্যায়, অর্থাৎ 51 হবে, মানে 51-র স্কোয়ার হবে। তাহলে x ইকুয়াল টু কত পেলাম? 51/50। এর উচ্চতাটা চেয়েছে, তাহলে উচ্চতাটা কত? 7x। ঠিক আছে, 7 × x-এর ভ্যালু কত? 51, তলায় হচ্ছে 50। ঠিক আছে, 7 5 7 35, এটাকে 50 দিয়ে ভাগ করে নাও। তাহলে এদিকে 7 দিয়ে 5 7 35, 350। দেখো একটা 7 দিয়েই ভাগ করে, আর কোনো অপশানেই কিন্তু 7 নেই। ঠিক আছে, একটা অপশানেই 7 দিয়ে আছে, তাহলে অপশান 4 সঠিক অ্যান্সার। PQ একসাথে 30 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে, QR 37.5 দিনে সম্পূর্ণ করতে পারে, R এবং P একসাথে 150 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা তিনজনে একত্রে কাজ করলে কত দিনের কাজটা সম্পূর্ণ করতে পারবে? তাহলে P + Q মিলে কাজটা কত দিনে করতে পারে? 30 দিনে। Q + R মিলে কাজটা কত দিনে করতে পারে? 37.5। দশমিকটা উঠিয়ে তলায় নিচে 10 দিয়ে ভাগ করলাম, আর এই 5 দিয়ে কাটা দাও 5 7 35, 5 5 25, 5 দিয়ে কাটা দাও 2। ঠিক আছে, 75/2 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। R + P মিলে কাজটা কত দিনে করতে পারে? 150 দিনে।
তাহলে এই ওপরের সংখ্যাগুলো লসাগু বের করব, 30, 75 আর 150। লসাগু কত হবে? 150। 150কে 30 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হবে? 5। এবার 75কে যদি 150 দিয়ে ভাগ করো কত হবে? 2, আর তলায় 2 গুণ করে দাও অর্থাৎ 4। 150কে 150 দিয়ে এটা হবে 1। দেখো দুটো পি, দুটো কিউ, দুটো আর আছে, তাহলে এখানে 2 কমন নিলে কি পড়ে থাকবে? পি প্লাস কিউ প্লাস আর পড়ে থাকবে। এটা ইকুয়াল টু তারা কত ইউনিট কাজ করতে পারে? 4 + 9 + 1 অর্থাৎ 10 ইউনিট। তাহলে তিনজনে এদিকে কত ইউনিট? 2 দিয়ে কাটা দাও, 5 ইউনিট। তিনজন মিলে 5 ইউনিট করে কাজ করতে পারবে। তাহলে 5 ইউনিট করে এই 150 ইউনিটের কাজটা তিনজনে কত দিন সময় লাগবে? 5 3 15। তাহলে এদিকে হচ্ছে 30 দিনে কিন্তু কাজটা তিনজনে মিলে কাজটা করলে কত দিনে ওই কাজটা সম্পন্ন করবে? 30 দিনে। যদি মোট পণ্যের 70% 20% লাভে বিক্রি করা হয় এবং অবশিষ্ট পণ্যগুলি 10% ক্ষতিতে বিক্রি করা হয়, তাহলে সামগ্রিক লাভের শতকরা হার কত? সামগ্রিক লাভ অর্থাৎ মোট পণ্য ধরলাম 100%। মোট পণ্য 100% কেন ধরলাম? এখানে মোট পণ্যের 70% বলা আছে আর অবশিষ্ট পণ্য বলা আছে, তাহলে মোট পণ্য আমরা ধরলাম 100%। এর 20% লাভে বিক্রি করা হয়, তাহলে 100-র 70% মানে কত? 70। এটার কি 20% লাভ অর্থাৎ 120/100 এই টাকাটাই বিক্রি করা হয়। এদিকে 0 0 কাটা গেল, 7 × 84। এই 84 টাকা পেলাম, 84 ইউনিট পণ্য পেলাম। যোগ চিহ্ন, এটাকে যোগ করতে হবে। এবার অবশিষ্ট কত আছে? 100-র মধ্যে 70% মানে মোট পণ্যের 70% পণ্য, তাহলে বাকি আছে কত? আর 30% পণ্য। এটার কি 10% ক্ষতিতে অর্থাৎ 90/100 বা 9/10, এটাকে কাটা দিলে হবে 27। এটাকে যোগ করলে কত হবে? 111। তাহলে সামগ্রিক লাভের শতকরা হার কত? প্রথমে 100 ছিল, এখন হলো 111। তাহলে 100 থেকে বেড়েছে মানে 11% আমাদের কিন্তু লাভ হয়েছে। ঠিক আছে, অপশান 1। একজন ব্যক্তি 1 টাকায় 35টি কলম কেনে, 40% লাভ করার জন্য তাকে 1 টাকায় কতগুলি কলম বিক্রি করতে হবে? 35টি কলমের দাম কত? 1 টাকা। 35টি কলমের দাম হচ্ছে 1 টাকা, মানে একদিকে সংখ্যা লিখব, সংখ্যা লিখে টাকাটাকে বের করব। সে কি কলমটা কিনেছে মানে ক্রয় মূল্যটা আমরা বের করব। তাহলে একটা কলমের দাম আমরা বের করব কত? 1/35 টাকা। ঠিক আছে, 1/35 টাকা একটা কলমের দাম। এবার 40% লাভে বিক্রি করবে। 40% কথাটার অর্থ কি? 40/100, 20 দিয়ে কাটা দিলে ওপরে 2, 20 দিয়ে কাটা দিলে নিচে 5। তাহলে এখানে প্রফিট বলা থাকলে নিচেরটা কি হয়? ক্রয় মূল্য। ঠিক আছে, ক্রয় মূল্য 5 ইউনিট হলে বিক্রয় মূল্য কত হবে? 2 টাকা তার লাভ, অর্থাৎ বিক্রয় মূল্য 7 টাকা হবে। ক্রয় মূল্য 5 ইউনিট, ক্রয় মূল্য এখানে 5 ইউনিট পেয়েছি, কিন্তু এখানে ক্রয় মূল্য বলা আছে 1/35। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত? 1/35। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? এখানে দেখো 5, এদিকে 5 ধরো, এখানে এর আগে যদি আমরা x ধরতাম তাহলে 5 গুণ হয়ে আছে, সমানের দিকে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে 1/35 × 5 ভাগ হয়ে যাবে তলায়। তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্য চেয়েছে, তাহলে বিক্রয় মূল্য মানে কত টাকায় বিক্রি করতে হবে, কতগুলি কলম বিক্রি করতে হবে সেটা আমাদের চেয়েছে। তাহলে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 7 ইউনিট। তাহলে 7 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এটার সাথে আমাদের 7 গুণ করে দিতে হবে, 1/35 × 5। এটা হচ্ছে আমাদের 1 ইউনিটের ভ্যালু। এই 1 ইউনিটের ভ্যালু গুণ করে দাম, 7 দিয়ে 5 7 35, তাহলে 1/25। তাহলে কতগুলি কলম বিক্রি করতে হবে? 25টি কলম বিক্রি করতে হবে। কারণ দেখো এখানে একটু দেখে রাখো যে 1 টাকায় 35টি কলম, দেখো ওপরে 1 টাকাটা, তলায় 35টি কলম। এখানেও একই রকমভাবে ওপরে 1 টাকা, তলায় 25টি কলম। তাহলে এখানে আমাদের কতটা কলম কিনতে হবে? তাহলে এখানে 1 টাকায় আমাদের 25টি কলম কিনতে হবে। একটি পরিবারের আয় ব্যয়ের অনুপাত এত এত, ব্যয়ের পরিমাণ এত হলে পরিবারটির সঞ্চয় কত? তাহলে এদিকে হচ্ছে আয় আর অনুপাত ব্যয়। আয় কত? 19:13। এদের ব্যয়ের পরিমাণ বলা আছে 29,510। তাহলে এইটা আমাদের বলা আছে 13 ইউনিট। 13 ইউনিটের ভ্যালু কত? 29,510। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 13 × 2 = 26, 3 5 3 13 39, 13 × 2 = 26।
এদিকে 26 4 5 9 7 13 91 2270, 1 ইউনিটের ভ্যালু 2270। এবার সঞ্চয় আমাদের সেভটা বের করতে হবে পরিবারের। দেখো আয় থেকে ব্যয় মাইনাস করলেই আমাদের সঞ্চয় পাওয়া যায়। এত টাকা ইনকাম করলো, এত টাকা খরচ করলো, এই ইনকাম থেকে খরচ মাইনাস করলে আমাদের সঞ্চয় পাই। তাহলে 19 থেকে 13 মাইনাস করলে কত হবে? 6 হবে। তাহলে সঞ্চয় হচ্ছে 6 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু এত হলে 6 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এখানে 2270 কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে এদিকে 0 6 7 42 2। দেখো এককের ঘরের অঙ্কটা দেখো, এখানে 20, এখানে 40, 50 40। তাহলে এই একটা অপশানেই 20 আছে। একটি মিশ্রণে দুধ জলের অনুপাত এত, দুধ যোগ করলে দুধ ও জলের অনুপাত এত হবে। প্রাথমিক মিশ্রণে কত শতাংশ দুধ যোগ করা হয়েছিল? তাহলে এখানে মিল্ক আর ওয়াটার যে রেশিও বলা আছে কত? 2:3 বলা আছে। এবার দুধ যোগ করছে, ঠিক আছে, কতটা দুধ যোগ করবে? তাহলে ধরলাম x লিটার দুধ যোগ করবে। দুধ যোগ করার পর যে রেশিওটা হবে সেটা হবে 10:3, এটাই আমাদের বলা আছে। তাহলে উপরে 2 প্লাস এক্স অনুপাত ভাগ হিসেবে তলায় 3 লিখলাম, উপরে 10 তলায় 3, ঠিক আছে। এদিকে কাটাকুটি গেল, এক্স ইকুয়াল টু কত? 10 প্লাস 2টা এদিকে গেলে -2 হবে, অর্থাৎ 8। এক্সের ভ্যালু কত পেলাম? এক্সের ভ্যালু 8 পেলাম। এবার এখানে বলা আছে কি? তাহলে এখানে আমাদের বলা আছে প্রাথমিক মিশ্রণে কত শতাংশ দুধ যোগ করা হয়েছিল, কত শতাংশ যোগ করা হয়েছিল। তাহলে এখানে আমরা দেখছি 8 শতাংশ নয়, এখানে 8 লিটার দুধ কিন্তু যোগ করা হয়েছে। এখানে এক্সের ভ্যালু 8 পেয়েছি, তাহলে এখানে 8 লিটার যোগ করা হয়েছে। টোটাল কত লিটারের মধ্যে? 3 আর 2 হচ্ছে 5 লিটারের মধ্যে। এই 5 লিটার মিশ্রণের মধ্যে 8 লিটার কিন্তু দুধ যোগ করা হয়েছে। এখানে কোশ্চেনেই দেখো প্রাথমিক মিশ্রণে কত শতাংশ দুধ যোগ করা হয়েছে। তাহলে প্রাথমিক মিশ্রণ কত ছিল? 5 ইউনিট। 5 ইউনিটের মধ্যে 8 ইউনিট দুধ যোগ করা হয়েছে। এটা আমাদের শতাংশতে বের করতে হবে, সুতরাং আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। 5 20 100, 8 2 16, অর্থাৎ 160 শতাংশ কিন্তু দুধ যোগ করা হয়েছিল। একটি অর্থরাশির ওপর 20 বছরের প্রাপ্ত সরল সুদ অর্থরাশিটির 2/5 অংশ হয়, তাহলে সুদের হার কত? তাহলে অর্থরাশিটি অর্থাৎ প্রাইস আর একদিকে সরল সুদ বলা আছে, তাহলে যার সাথে র থাকবে সেটাকে 1 ধরবো ভগ্নাংশের ক্ষেত্রে। এবার সুদ কী হবে? ওই অর্থরাশির 2/5 অংশ, মানে কি এই 1-এর 2/5 অংশ। তাহলে এখানে 2/5টা কী হবে? এইখানে 5টা উঠাতে গেলে এদিকে 5 দিয়ে গুণ, এদিকে 5 দিয়ে গুণ। তাহলে প্রিন্সিপাল 5 হলে এদিকে ইন্টারেস্ট কত হবে? 2 হবে। এখানে সুদের হারটা বের করো, তাহলে রেট ইকুয়াল টু কি? 100 ইন্টু ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট হচ্ছে 2, নিচে প্রিন্সিপাল 5 ইন্টু টাইম বলা আছে কত? 20। 5 20 100 কাটা গেল, সমান রেট কত? 2%। এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। একটি মূলধনের ওপর নির্দিষ্ট সুদের হারে 2 বছরের সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত হলে মূলধনের পরিমাণটা কত? এটাকে যদি বেসিকভাবে করতে যাই অনেকটা বড় হবে। একটু যদি আমাদের বেসিক ক্লিয়ার থাকে তবেই আমরা অঙ্কটা করতে পারবো। চক্রবৃদ্ধি সুদ আমরা এইভাবে বের করি যে এখানে যদি প্রিন্সিপাল হয় 2 বছর বলা আছে, মানে এইভাবে 2 ভাবে দাগ টানি। সরল সুদ সবসময় আমাদের কি হয়? সমান হয় প্রতি বছর। তাহলে সরল সুদ 12,000 বলা আছে, তাহলে প্রথম বছর 6,000 হবে, তার পরের বছরও 6,000 হবে। সরল সুদ কোনো সময় কমা বাড়া হয় না। যদি এখানে সরল সুদ 8,000 থাকতো তাহলে এখানে 4,000 করতাম, ঠিক আছে। এবার সুদের যে সুদটা লাগে সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখানে এই সরল সুদ এত, চক্রবৃদ্ধি এত, তাহলে এই চক্রবৃদ্ধি থেকে সরল সুদটা মাইনাস করো, তাহলে সেটা এক্সট্রা যে সুদটা সেটা আমাদের সরল সুদের সুদ। 14,400 থেকে যদি 12,000টা যদি আমরা মাইনাস করি তাহলে কত হবে? এদিকে 0 0 4 2400 টাকা, তাহলে এটা হচ্ছে 2400 টাকা, ঠিক আছে, 2400 টাকা। যে এই প্রথমে এবার এখান থেকে আমরা রেটটা বের করতে পারবো যে 6,000 টাকার X% রেট সমান 2400 টাকা। এখানে তো একটা রেট ছিল, ঠিক আছে, এই রেটের এটার মান হচ্ছে এটা, মানে এই 6,000 টাকার X% মানে কত? X/100, এটা সমান কত? 2400 টাকা। এখান থেকে সুদের হারটা বের করতে পারবো। তাহলে এখানে আমাদের এই দুটো শূন্য কাটা গেল, সমানের সামনাসামনি কাটা যায়, 4 6 24, তাহলে রেটের পরিমাণটা পেয়ে গেলাম 40%, মানে 6,000 টাকার 40% সমান হচ্ছে 2400 টাকা, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখে দিলাম 40%। এবার প্রিন্সিপালটা আমাদের চেয়েছে, প্রিন্সিপালটাকে এবার আমরা এক্স ধরবো, ঠিক আছে। এই X টাকার
40%, রেট সবসময় একই হয়। এই 40 টাকা, এক্স টাকার 40% সমান কত? এবার এখানে বলা আছে 6000 টাকা, তাহলে এটা ইকুয়াল টু কত? 6000 টাকা। তাহলে এদিকে 0 0 কাটা গেল, 4 15 60, 1500। তাহলে এক্স ইকুয়াল টু 1500 আর তলায় এদিকে 10টা গুণ হয়ে যাবে, অর্থাৎ 15000 টাকা। তাহলে এখানে যে প্রিন্সিপাল সেটা হচ্ছে 15000 টাকা। এই কনসেপ্টটা যাদের ক্লিয়ার থাকবে এই অঙ্কটা, তাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে না। ঠিক আছে, আগে তোমাদের এই নিয়মে যে চক্রবৃদ্ধি সুদ বের করে সেটা তোমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকতে হবে এই অঙ্কটা বোঝার জন্য। প্রথমে আমরা এখানে এই যে সরলটা বলা আছে, প্রথমে ব্র্যাকেটের কাজটা করব। তাহলে 27-এর সাথে 50 গুণ করব। এবার আমরা এখানে পুরোপুরি গুণ করে দেবো না, কারণ যেহেতু 25 দিয়ে ভাগ করতে হবে, 25 দিয়ে ভাগ করলাম। 15 থেকে 14 বাদ দিলে তো 1, 1-এর সাথে 5 গুণ করলে সেটা আমাদের 5ই হবে। ঠিক আছে, 25 দুগুণে কাটো, 5 দুগুণে 10, আর এদিকে 27 গুণ করলে কত হবে? 270। যোগ চিহ্ন, এদিকে 800 ভাগ চিহ্ন 25। তাহলে 800কে আমরা যদি 25 দিয়ে ভাগ করি তাহলে এখানে কত হবে? 5 5 25, 5 16 80, 160, 5 দিয়ে 3 5 15, 5 দুগুণে 10 32। তাহলে এটাকে যদি যোগ করি, এই 70-এর সাথে 30 যোগ করলে কত হবে? 300, 302 হয়ে যাবে। এটাই আমাদের সঠিক অ্যান্সার। 270-এর সাথে 32 যোগ করলে 302। কোশ্চেন 19, এটা প্রথমে আমাদের এই ব্র্যাকেটের এটা প্রথমে মাইনাস করব। তাহলে 9 থেকে 4 বাদ দিলে কত হবে? 5। 5-এর সাথে এবার আমরা কি করব? গুণের কাজটা করব না, আগে আমরা ভাগের কাজটা করব। তাহলে এখানে 2 গুণিত 5 ভাগ চিহ্ন 2। ঠিক আছে, তাহলে ভাগটা তলায় লিখতে পারি আমরা। তাহলে এই 2 তো কাটাই যাবে, 5 পড়ে আছে। তাহলে 5 আর প্রথমে 6 পড়ে আছে, তাহলে 6 + 5 সমান হচ্ছে 11। 35 জন কর্মচারীর গড় আয় এত, মোটাই কত হবে? 35 জন কর্মচারীর যে মোটাই সেটা হবে 35K। গড়ের সাথে অর্থাৎ এই গড় আয় কে টাকা। ঠিক আছে, তাহলে কে এর এই 35 গুণ করে দিলাম, কারণ অ্যাভারেজের সাথে সংখ্যা গুণ করলে টোটালটা পেয়ে যাব। ম্যানেজারের আয় অন্তর্ভুক্ত করা হয়, তাহলে গড় আয় এত হয়। তাহলে এখানে প্রথমে 35 জন কর্মচারী ছিল, একজন ম্যানেজার যুক্ত হলো, 36 জন হলো। ঠিক আছে, গড় আয় এত হলো। তাহলে মোটাই কত হবে? এটার সাথে এই 19000টা গুণ করে দাও। তাহলে এই 36টাকে একটু ভেঙে নাও, 4 9 36। ঠিক আছে, 4 19 76, আর এদিকে 3টে 0 গণিত হচ্ছে 9। 3টে গুণ করলে কত হবে? 0 0, 6 9 54, 4 হাতে থাকলো 5, 7 9 63, 63 আর 5 হচ্ছে 68। ঠিক আছে, এইটা যে ম্যানেজারের আয় নিয়ে হচ্ছে এইটা। এবার ম্যানেজারের আয় এটা বলা আছে। তাহলে এই যে এইটা পেলাম, এই 36 জন কর্মচারী, মানে এখানে আমাদের কি কর্মচারী ছিল 35 জন প্লাস হচ্ছে ম্যানেজার। ঠিক আছে, সেটাকে আমরা লিখলাম। কর্মচারী ছিল প্লাস ম্যানেজারের নিয়ে এই টাকাটা, তাহলে এই 6,84,000। কর্মচারীর মোট বেতন হচ্ছে এখানে 35K পেয়েছি, কারণ অ্যাভারেজটাকে গুণ করে, প্লাস ম্যানেজারের বেতন কত আছে? 54,000 আছে। এটা ইকুয়াল টু কত? 6,84,000। তাহলে প্লাসটা এদিকে -54,000 হয়ে যাবে। তাহলে 0 0 0 0 5 3 8 63,000। তাহলে 35K। ঠিক আছে, এবার 35K এটা ইকুয়াল টু এটা বলা আছে। তাহলে কে এর ভ্যালু কত হবে? তাহলে এখানে কে ইকুয়াল টু হবে, এখানে হবে 63,000, সরি এই 6,30,000। এটাকে 35 দিয়ে ভাগ করে দাও, 7 দিয়ে কাটা দাও, 5 7 35, 7 দিয়ে কাটা দাও 9, 5 18 90। ঠিক আছে, এদিকে আর এদিকে শেষে 3টে 0 বাঁচলো। তাহলে এদিকে কত হচ্ছে? কে এর ভ্যালু হচ্ছে 18,000 টাকা। ঠিক আছে, কে এখানে RS ছিল কে, তাহলে এখানে RS হচ্ছে 18,000 টাকা, অপশান 2। তো এটাই 20টা কোশ্চেন ছিল। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।